এভাবে কখনো ভেবে দেখেছেন বিয়ের দীর্ঘদিন পরে স্বামী স্ত্রীর চেহারায় কেমন একটা ভাই বোনের মতো মিল আসে? এখন প্রশ্ন হলো, গত 2 বছর ধরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখতে গিয়ে নরেন্দ্র মোদীও কি তার শাসনের কিছু কৌশল আয়ত্ত করে ফেলেছেন, নাকি দিল্লির সাম্প্রতিক ঘটনাগুলোকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখাটাই আসলে একটা বাড়াবাড়ি? আজকের পর্বে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি এবং 20 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে 21 জুলাই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বসে থাকা প্রতিবাদ কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে দিল্লি পুলিশ আটক করে। একই সময়ে সেখানে ককরোচ জনতা পার্টি সিজেপির বিক্ষোভ চলছিল, যেখানে সংগঠকরা অভিযোগ করেন যে পুলিশ শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে আটক করেছে এবং আইনজীবীদের আটক ব্যক্তিদের সঙ্গে দেখা করতে দেয়নি। এই দৃশ্য বাংলাদেশের দর্শকদের কাছে খুব একটা অপরিচিত নয়। কয়েক বছর আগেও বাংলাদেশের রাজপথে বিরোধী দলগুলোর কর্মসূচিতে এমন দৃশ্য বারবার দেখা গেছে। তাহলে প্রশ্ন উঠছে, ভারতও কি বাংলাদেশের মতো একই পথে হাঁটছে, নাকি এই দুই বাস্তবতা আসলে ভিন্ন জিনিস? এই আটক প্রথমবার নয়। 2022 সালেও মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও জিএসটি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শশী থারুর সহ শতাধিক কংগ্রেস নেতাকর্মীকে দিল্লি পুলিশ আটক করেছিল। 2020 সালেও কৃষক আন্দোলনের সময় রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীকে একইভাবে আটক করা হয়েছিল। পুলিশের সরকারি ব্যাখ্যা প্রতিবারই প্রায় একরকম। নয়াদিল্লি জেলায় নিষেধাজ্ঞা জারি ছিল, অনুমতি ছাড়া মিছিল বা গণজমায়েত অনুমতি নেই। বিরোধীরা অভিযোগ করছেন যে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদকেও রাষ্ট্রীয় শক্তি দিয়ে থামিয়ে দেওয়া হচ্ছে, যাতে সরকার বিরোধী বার্তা জনগণের কাছে না পৌঁছায়। সরকার পক্ষের মন্ত্রীরা বরং পাল্টা অভিযোগ তোলেন, বিরোধীরা শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে। দুই পক্ষের বক্তব্যই এখানে সমান গুরুত্বপূর্ণ, কারণ পুরো বিতর্কটায় দাঁড়িয়ে আছে এই একটা প্রশ্নের ওপর: প্রতিবাদ দমন করা হচ্ছে নাকি আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে? এবার ফিরে আসি বাংলাদেশে। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তারের অভিযোগ বহুবার উঠেছে। 2024 সালের জানুয়ারি নির্বাচনের আগে প্রায় 10,000 বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানায় হিউম্যান রাইটস ফাউন্ডেশন। 2018 সালে প্রণীত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে সাংবাদিক ও সমালোচকদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে বলে জানায় হিউম্যান রাইটস ওয়াচ। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের হিসাব অনুযায়ী 2020 সালে বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল 151 নম্বরে। 2009 সাল থেকে অন্তত 600-র বেশি গুম বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগ নথিভুক্ত হয়েছে, যার বড় অংশে বিএনপি সংশ্লিষ্ট কর্মীদের নাম এসেছে। ফ্রিডম হাউসের হিসেব অনুযায়ী 2014 সালের পর থেকে বাংলাদেশের গণতন্ত্র সূচক কমপক্ষে 10 পয়েন্ট নিচে নেমেছে, যদিও আওয়ামী লীগ সরকার সবসময় এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে এসব ব্যবস্থা জঙ্গিবাদ ও গুজব ঠেকানোর জন্য প্রয়োজনীয় ছিল। 2024 সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন হয় এবং পরবর্তী সময়ে বাংলাদেশের গণমাধ্যমের পরিবেশ কিছুটা উন্মুক্ত হয়েছে বলে ফ্রিডম হাউস প্রতিবেদনে উল্লেখ করা হয়। এবার ভারতের দিকে তাকানো যাক। দেশটিতে বিরোধীরা বলছে সরকার আর লাঠি নিয়ে নামে না, তার বদলে নামে তদন্ত সংস্থা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. কখনো ইডি, কখনো সিবিআই, কখনো আবার ইউএপিএ এর মতো কঠোর আইন। বিজেপি অবশ্য বলছে এগুলো রাজনৈতিক অস্ত্র নয়, দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা। 2023 সালে 14টি রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে অভিযোগ করে
2014 সালের পর থেকে ইডি যে 121 জন রাজনীতিবিদদের বিরুদ্ধে তদন্ত করেছে তার মধ্যে 115 জনই বিরোধী দলে। 2014 সালের পর থেকে অন্তত 15 জন সাংবাদিককে ইউএপিএতে অভিযুক্ত করা হয়েছে এবং একই সময়ে 36 জন সাংবাদিক কারাগারে গেছেন বলে জানায় ইন্টারন্যাশনাল জার্নালিস্ট নেটওয়ার্ক। দেশ আলাদা, সংবিধান আলাদা, রাজনীতি আলাদা, কিন্তু সমালোচকদের অভিযোগ শুনলে একটা অদ্ভুত মিল চোখে পড়ে। অভিযোগের ভাষা যেমন এক, বিরোধীদের কণ্ঠরোধ, তদন্ত সংস্থার ব্যবহার আর সরকারেরও একই জবাব। আইন তার নিজের পথেই চলছে। দুই দেশেই কঠোর আইন। বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ভারতে ইউএপিএ সমালোচকদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ আছে। সিভিকাস মনিটরের প্রতিবেদন অনুযায়ী ভারতের নাগরিক পরিষদকে রিপ্রেসড বা দমিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পর্যন্ত মিলগুলো সত্যি চোখে পড়ার মতো, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এখানেই আসল প্রশ্নটা লুকিয়ে আছে। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য সরকারগুলোর নিজস্ব ক্ষমতা আছে এবং একাধিক রাজ্যে বিরোধী দল ক্ষমতায় আছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালার মতো রাজ্য তার উদাহরণ। সুপ্রিম কোর্ট একাধিকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে রায় দিয়েছে, যেমন দিল্লি সরকার বনাম কেন্দ্রের ক্ষমতা মামলায় আম আদমি পার্টির পক্ষে যাওয়া রায়টি। ভারতে নিয়মিত বিরতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোট নির্ভর সরকার গঠন করতে বাধ্য হয়। গণমাধ্যমও এখনও বহুমাত্রিক। সরকারের কড়া সমালোচনা করা সংবাদ মাধ্যম এখনও সক্রিয় আছে, যদিও চাপের অভিযোগও আছে। এর বিপরীতে বাংলাদেশে হাসিনার শেষ বছরগুলোতে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছিল এবং কম ভোটার উপস্থিতি ও প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার অভাবের কারণে 2024 সালের জানুয়ারি নির্বাচনকে ফ্রিডম হাউস বৈধতাহীন বলে বর্ণনা করেছে। অর্থাৎ কাঠামোগত দিক থেকে দুই দেশের রাজনৈতিক বাস্তবতা এক নয়। তবে সমালোচকরা বলছেন ভারতেও নির্বাচনী প্রক্রিয়ায় চাপ বাড়ছে। যেমন ভোটার তালিকা থেকে বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটার বাদ করার অভিযোগ, যা পশ্চিমবঙ্গের নির্বাচনে বিতর্কের জন্ম দিয়েছে। সংখ্যা দিয়ে দেখা যাক বাংলাদেশ ভারত শাসন ব্যবস্থার পার্থক্যটা কতটা গভীর। ফ্রিডম হাউসের ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড 2026 প্রতিবেদন অনুযায়ী ভারত এখনও পার্টলি ফ্রি বা আংশিক মুক্ত শ্রেণীতে আছে, যার 100-র মধ্যে স্কোর 62, যা আগের বছরের চেয়ে 1 পয়েন্ট কম। 2021 সালে প্রথমবারের মতো ফ্রি থেকে পার্টলি ফ্রিতে নেমে আসে ভারত। অন্যদিকে বাংলাদেশও ফ্রিডম হাউসের 2024 প্রতিবেদনে পার্টলি ফ্রি হিসেবে চিহ্নিত হয়েছিল। তবে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার অনেক বেশি সীমাবদ্ধতা উল্লেখ করা হয়েছিল। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতার সূচকে কিছুটা উন্নতির ইঙ্গিত মিলেছে। অর্থাৎ বাংলাদেশ ও ভারত দুই দেশই এখনও পার্টলি ফ্রি বা আংশিক স্বাধীন শ্রেণীতে রয়েছে। কিন্তু শুধু এই একটি লেবেল দেখলে পুরো চিত্রটা বোঝা যাবে না, কারণ স্কোর কত আর সেটি কোন দিকে এগোচ্ছে আর দুই দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা এসব দিক থেকে এখনও উল্লেখযোগ্য পার্থক্য রয়ে গেছে। বিজেপি ও তাদের সমর্থকদের যুক্তি, ভারতে এখনও নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, বিরোধী দল একাধিক রাজ্যে ক্ষমতায় আছে, সুপ্রিম কোর্ট বহু ক্ষেত্রে সরকারের বিপক্ষে রায় দিয়েছে এবং গণমাধ্যম এখনও বহুমাত্রিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেও আন্তর্জাতিক গণতন্ত্র সূচকগুলোকে পশ্চিমা মানদণ্ডে তৈরি এবং পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করা হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন প্রাতিষ্ঠানিক কাঠামো টিকে থাকলেও প্রতিষ্ঠানগুলোর উপর ক্রমাগত রাজনৈতিক চাপ বাড়ছে, তদন্ত সংস্থার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সমালোচনামূলক সাংবাদিকতার জন্য মূল্য দিতে হচ্ছে। তাদের মতে শুধু নির্বাচনের দিনে টিকে থাকার জন্য গণতন্ত্র নয়, বরং প্রতিদিনের রাজনৈতিক পরিসরে সমালোচনার অধিকার টিকে থাকাটাই গণতন্ত্রের আসল পরীক্ষা। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবের আটক আর বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের বছরের পর বছরের গ্রেপ্তার,
এই দুই দৃশ্যের মধ্যে অভিযোগের সুর সত্যি মেলে, কিন্তু কাঠামো, প্রতিষ্ঠান আর নির্বাচনী বাস্তবতার জায়গায় দুই দেশের গল্প এখনো এক জায়গায় গিয়ে থামছে না। তাহলে প্রশ্ন থেকেই যায়, গণতন্ত্র কি শুধু ভোটের দিনটার নাম, নাকি সরকারের সমালোচনা করার অধিকারও গণতন্ত্রের সমান গুরুত্বপূর্ণ একটা ভিত্তি? রাষ্ট্র যখন নিরাপত্তার কথা বলে আর বিরোধীরা দমন পীড়নের অভিযোগ তোলে, তখন সত্যিটা ঠিক কোথায় দাঁড়িয়ে থাকে? আপনার কাছে কি মনে হয়, ভারত আর বাংলাদেশের স্বৈরাচারিতার অভিজ্ঞতা কি আসলেই এক, নাকি কিছু মিল থাকলেও বাস্তবতা এখনো ভিন্ন? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত।